স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। বহুদিন ধরে রিপাবলিক বাংলায় আমি আমরা কভারেজ করছি যে কিভাবে খান খান হচ্ছে পাকিস্তান, ভেঙে টুকরো টুকরো হচ্ছে পাকিস্তান। ইনফ্যাক্ট 5 টুকরো হতে আর কিছু সময়ের অপেক্ষা, পাকিস্তান নামের দেশটারই অস্তিত্ব থাকবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরবে, বালতিস্তান আলাদা আলাদা জায়গাগুলো, উত্তর পূর্ব পাকিস্তান সমস্ত জায়গাগুলো ভেঙে ভেঙে টুকরো হবে, পঞ্জাব প্রদেশ ভেঙে টুকরো হবে এবং পাকিস্তান খান খান হচ্ছে, খান খান হবে, এটা কেউ আটকাতে পারবে না। পাকিস্তানের হাতের বাইরে পরিস্থিতি গিয়েছে। এই অবস্থাতেও বিশ্বগুরু সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে জঙ্গিস্তান পাকিস্তান। এত বড় সাহস! অপারেশন সিঁদুরের সময় দুর্মুষ হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায়, এয়ারবেস ভেঙে যায়, টুকরো হয়ে যায়, রানওয়ে ভেঙে যায়, মিলিটারি হেডকোয়ার্টারের উপর হামলা হয়, তাও আরশোলার মতো, হ্যাঁ ভেবে চিন্তে বলছি, আরশোলার মতো, ককরোচের মতো ভিতর থেকে ভারতকে ভিতর থেকে ষড়যন্ত্র করে আক্রমণের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান আর ভারতে বসে থাকা পাকিস্তানপন্থীরা। এবার সময় এসেছে, একদিকে যেমন খান খান পাকিস্তান হচ্ছে, আরেকদিকে ভারতের ভিতরে বসে থাকা ঘর শত্রুদেরও খান খান করার। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। টুকরো টুকরো হয়ে ভাঙছে পাকিস্তান, এক কথায় খান খান পাকিস্তান হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরের মধ্যে যা পরিস্থিতি, পাক অধিকৃত কাশ্মীরে যা পরিস্থিতি, তাতেও স্পষ্ট হচ্ছে যে সম্পূর্ণভাবে পাকিস্তান ভেঙে 5 টুকরো হতে চলেছে শীঘ্রই। ঘর সামলাতে পারে না, হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে অধিকৃত ভূখণ্ড। আবার সেই দেশ নজর দেয় বিশ্বগুরু ভারতের দিকে। भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है। দেশের অন্দরের পরিস্থিতি হাতের বাইরে, সেনাবাহিনীর সদস্যের মৃত্যু হচ্ছে বিদ্রোহীদের হামলায়, আর সেই পাকিস্তান চেষ্টা করছে বিশ্বগুরু ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করতে, কিন্তু তাও বিফলে। একদিকে পশ্চিমবঙ্গে কলকাতায় হামিম মণ্ডলের মতো পাকিস্তানি এজেন্টকে দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর হামলার চেষ্টা, সেটা যেমন বিফলে, তেমনি কাশ্মীরেও আবারও ভয়ঙ্কর নাশকতার ছক করেও সব ছক বানচাল হয়ে গেল পাকিস্তানের। পাকিস্তানি জঙ্গি হামিম মণ্ডল জালে পাকিস্তান থেকে হতো ষড়যন্ত্র, আস্ত টাকা, সেই সূত্র ধরে বেরিয়ে আসছে আরও নাম। শুধু এখানেই শেষ নয়, টার্গেট করা হয়েছিল রাজ্যের মন্ত্রীকেও। পাকিস্তানকে আমরা কিছু বুঝি না, আমরা লড়তে পারি জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, কিন্তু এই বাড়ির কাছে এই যে বিভীষণরা আছে, এদেরকে চিহ্নিত করাটা তো কঠিন। আমার ভরসা আছে পুলিশের উপরে, STF এর উপরে, পুরো নেটওয়ার্কটাই সবার সামনে চলে আসবে। সত্যি তাই, এবার সময় এসেছে নিজের ঘর পরিষ্কার করার। ঘরের ভিতরে লুকিয়ে থাকা মির্জাফরদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। এবার সময় এসেছে ঘর শত্রুদের শায়েস্তা করার। ভারতের খেয়ে যে ঘর শত্রুরা রাজনীতির নামে আসলে ভারত বিরোধী কার্যকলাপ করে অথবা ভারত বিরোধীদের সাহায্য করে, তাদেরকে ঘেঁটি ধরে গারদে পাঠানোর সময় এসেছে। এবং এদের যারা সমর্থন করেছে দেশদ্রোহীদের, তাদের কি চরম শাস্তি হওয়া উচিত, সেই নিয়েই আজ প্রশ্ন করছি কিশলয়ের অগ্নিবাণে।
দর্শকদের উদ্দেশ্যে আজকের প্রশ্ন, আপনারা যারা কিশলয়ের অগ্নিবাণের দর্শক, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অনুষ্ঠানের, তাদের জন্য আজকের পোল কোয়েশ্চেন। আপনারা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে গিয়ে এর উত্তর দিতে পারেন এবং এর উত্তর যা পোল রেজাল্ট হবে আমি তা দেখাবো একদম শোয়ের অনুষ্ঠানের শেষের দিকে। পোল কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে। যারা ঘর শত্রু তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা কি মনে করছেন? কোয়েশ্চেন স্ক্রিনে রয়েছে, সেই কোয়েশ্চেনের উত্তর হ্যাঁ বা নায় আপনারা সোশ্যাল মিডিয়ায় গিয়ে দিতে পারেন। এবার শায়েস্তা করার সময় এসেছে ঘর শত্রুদের। পোল রেজাল্ট একদম অনুষ্ঠানের শেষে গিয়ে আমি দেখাবো। এবার কিশলয়ের অগ্নিবাণ নেওয়ার আগে আমি আপনাদের দুটো জিনিস দেখাতে চাই। একটা হচ্ছে প্রথম কয়েকটা ছবি, তারপরে একটা ব্রেকিং নিউজ, তারপরে আজকের প্রথম অগ্নিবাণ এবং হাই ভোল্টেজ ডিবেট। প্রথমে দেখাই পাকিস্তানে কি অবস্থা এই মুহূর্তে। জঙ্গিস্তান পাকিস্তানের অবস্থা আমি একবার দেখাতে চাই। কেন আমি খান খান পাকিস্তান বলি, কেন বলছি খান খান পাকিস্তান, তার কারণ হচ্ছে 1 নম্বর, পাকিস্তানের তারা দাবি করে তাদের প্রদেশ বালুচিস্তান বলেছে আমরা স্বাধীন হয়ে গিয়েছি। সেই বালুচিস্তানে চরম বিক্ষোভ চলছে। শুধু বিক্ষোভ চলছে নয়, পাকিস্তানের সেনাবাহিনী যারা বালুচিস্তানের সাধারণ মানুষের ওপর বারবার আক্রমণ করছে, হত্যা করছে, তাদের বিরুদ্ধে চরম বিদ্রোহ, বিক্ষোভ, প্রতিবাদ চলছে এবং বালুচিস্তানের বিদ্রোহীরা পাকিস্তান সেনাকে ধরে এক প্রকারের কচুকাটা করছে। পাকিস্তানের সেনা সন্ত্রাসবাদীদের মতো আচরণ করছে। ও ভুলে গিয়েছিলাম, পাকিস্তান সেনা আর সন্ত্রাসবাদীদের মধ্যে কোনো ফরক নেই। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে ইলেকশন করার নামে, ভোট করার নামে একটা নাটক প্রস্তুত করেছিল পাকিস্তানের সরকার। সেই নাটকটাও বিফলে গিয়েছে, কারণ পাক অধিকৃত কাশ্মীরের মানুষ সেই পাক অধিকৃত কাশ্মীরে হওয়া ফেক ইলেকশনকে রিজেক্ট করে দিয়েছে। তারা বলেছে এই নির্বাচন আমরা মানি না, আমরাও স্বাধীন, আমরা ভারতের অংশ এবং খুব দ্রুত হয়তো পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরবে। সেই ছবিও আমি দেখাচ্ছি, প্রতিবাদের ছবি, বিদ্রোহের ছবি, আন্দোলনের ছবি এবং বিক্ষোভের ছবি। আমি ব্রেকিং নিউজ দেব, খাইবার পাখতুনখোয়াতে আত্মঘাতী হামলা হয়েছে নিয়ে অগ্নিবাণ নেব। প্রথমে ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণের প্রথম ব্রেকিং নিউজ, খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলা এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাকিস্তানের 5 পুলিশ আধিকারিকের। অর্থাৎ একদিকে খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, বাল্তিস্তান, পঞ্জাব প্রদেশ, উত্তর পশ্চিম পাকিস্তান এবং অন্যান্য জায়গা, প্রত্যেকটা জায়গা আলাদাভাবে অশান্ত হচ্ছে, বিক্ষোভ চলছে এবং সেখানে এরকম আন্দোলন, বিক্ষোভ, বিদ্রোহ এবং হামলা চলছে। ভয়ঙ্কর হামলা, 14 জনের মৃত্যু, পাকিস্তানি সেনা এবং পুলিশের যারা আধিকারিক তাদের মৃত্যু হয়েছে। নিজেদের যারা শান্তি বাহিনী বলে, শান্তি রক্ষা করতে গিয়ে তারা উড়ে গিয়েছে। শান্তি রক্ষার নামে আসলে নির্যাতন চালাতো। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের, হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, জঙ্গি পোষা পাকিস্তান এবার হবে খান খান। আমার মনে হয় এটা প্রশ্ন না, এটা স্টেটমেন্ট। খান খান হবেই হবে। আমি যাব আলোচনায় এবং ডিবেটের দ্বিতীয় ভাগে আমরা প্রশ্ন করব, পাকিস্তান তো খান খান হচ্ছে, ঘর শত্রুদের কি হবে? যারা এখানে বসে পাকিস্তানের সমর্থক তাদের কি হবে? সেই আরশোলাদের কি হবে? আমি এই মুহূর্তে যাদের কাছে যাব, অভ্র সেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী আমার সঙ্গে রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা আমার সঙ্গে রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, কর্নেল আর কে শ্রীবাস্তব প্রাক্তন সেনাকর্তা রয়েছেন, পথিকৃত আইন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যেহেতু আমি শুরু করলাম পাকিস্তানের খান খান পরিস্থিতি দিয়ে, আমি কর্নেল আর কে শ্রীবাস্তবকে দিয়ে শুরু করব। তারপর দেশের অভ্যন্তরীণ বিষয় যখন আসবো তখন আমি পলিটিক্যাল গেস্টদের কাছেও যাব। প্রথমেই আমি প্রশ্ন করছি, স্যার, পাকিস্তান খান খান হওয়ার সময়ের অপেক্ষা না অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে? আমার মনে হয় আর খুব বেশি দিন বাকি নেই যেদিন পাকিস্তান বলে আর কোনো একটা দেশের এন্টিটির অস্তিত্বই থাকবে না হয়তো। বলুন স্যার।
30 ওই সেকেন্ড। জায়গাটাও আমার, ওই সময়টাই আমার হবে। 1971-এ এই পাকিস্তানে দুভাগ হয়েছিল, এবার পাকিস্তানে কত টুকরো হবে এই ভারত ডিসাইড করবে। ওদের দুটো হবে, তিনটে হবে, চারটে হবে, ওরা বেঁচে থাকবে কিনা এটা ডিসাইড আমাদের ভারত করবে, আবার একবার করবে। আপনি বেলুচিস্তানের কথা বললেন, আপনি খাইবার পাখতুনখাবার কথা বললেন, আপনি পাক অকুপাইড জম্মু কাশ্মীরের কথা বললেন। ওখানকার মানুষ পাকিস্তান আর্মিকে 2021 থেকে দুষছে, ওদেরকে ওর কমান্ডার বাড়িতে হামলা চলেছে, ওদের অনেকগুলো জেনারেলকে ওরা জেলে পাঠিয়ে দিয়েছে। এই ফিল্ড মার্শাল আসিফ মনিরের কাছে আর কোনো সওয়াল নেই, কোনো জবাব নাই। ওখানে তাহরিকে ইনসাফের চিফ ইমরান খান একটা জেলে বসে উনি বলছেন, পাকিস্তান আর্মি তুমি নিজের দেশকে দেখাও, তুমি কতগুলো তুমি যুদ্ধ জিতেছো, একটা নাও, শূন্য শূন্য শূন্য। আমরা 93,000 সোলজার আমরা রিলিজ করে দিলাম। আজকে ওদের জেনারেশন ওখানে বসে কি যুদ্ধ করবে, কার সঙ্গে যুদ্ধ করবে ওরাও জানে না। ওদের সামরিক বিমান, ওদের মিসাইল এখন ওদের নিজেদের লোকের উপরে যাচ্ছে। হয়তো সংখ্যাটা অনেক কম আপনি পাচ্ছেন, ওরা আল জাজিরাকে ব্যান করেছে 24 ঘন্টা আগে। ওরা সবাই যতগুলো হিউম্যান রাইটস আছে ওদেরকে এন্ট্রি দিচ্ছে না। সিচুয়েশন ইজ ভেরি না, ফেভারেবল। তাই জন্য ওরা কোণঠাসা হয়েছে বলে কি ভারতের বিরুদ্ধে চক্রান্তর লেভেলটা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে হামিম মন্ডল, অন্যদিকে কাশ্মীরে দুদিন আগে দুজন শ্রমিককে হত্যা করে দিল। আমার কথা হচ্ছে ভারতের ভেতরে থাকা এই লোন উলফ অ্যাটাকগুলো আমাদের ডিফেন্ড করতে হবে এবং সেগুলো হচ্ছে, সেটা অমান্য করার জায়গা নেই। কিন্তু আমার কথা হচ্ছে হঠাৎ করে ওরা মরণ কামড় দেওয়ার একটা চেষ্টা করছে, মানে মুখ্যমন্ত্রীকে খুন করে ফেলতে হবে। আপনি যদি মুম্বাই ব্লাস্ট দেখেন, হু ডেসিগনেটেড, কে ডেসিগনেট করলো? আপনার লস্কর তৈবা আইএসআই, ওরা ওটা ডেসিগনেট করলো কি আমরা কোথায় যাব, ওরাই কিন্তু ওরা প্ল্যান করলো কোথায়, আমেরিকা থেকে। ক্যাপ্টেন তাসাউর রানা আমাদের এখন জেলে বসে আছে, এন্ড ডেভিড কোলম্যান হেডলি, যেটা দাউদ জিলানি এসে আমাদের দেখা করে গেল। এন্ড তারপর ওখানে ছিল ও যত লোক এসেছিল ওখান থেকে সন্ত্রাসবাদী পাঠিয়েছে। সেম জিনিস পাকিস্তান আইএসআই একটা প্ল্যান করেছে, আর তারপরে ওরা বললো তাহরিকে তালিবান হিন্দুস্তান। এটা পাকিস্তান আইএসআই একটা ন্যারেটিভ বিল্ড আপ করলো, যেরকম টিআরএফ, যেরকম কোন দ্য রেজিস্ট্যান্স ফোর্স নেই আমাদের। ওরা জানে কি যদি লস্কর তৈবা জৈশে মোহাম্মদের কথা তুলে তাহলে একটা মিসাইল ওদের উপরে আবার পড়বে, আর আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা 140 কোটি মানুষকে এই ডিফেন্স ফোর্স আবার দেখিয়ে দেবে ঠিক আমাদের এই নতুন ভারত। এ ভারত বলতা হ্যায়, এ ভারত নয়া ভারত হ্যায়। ঠিক, আমি আবার আসছি স্যার। ব্রেকিং নিউজ আসছে, পাক অধিকৃত কাশ্মীর এবার হাতছাড়া হতে চলেছে, এক প্রকার স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? ব্রেকিং নিউজ দেব। হাতছাড়া হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীর। স্বাধীনতা চেয়ে পথে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা, আন্দোলনকারীদের উপরে লাগাতার গুলিবর্ষণ পাক রেঞ্জারদের, কিন্তু গুলিবর্ষণ সত্ত্বেও আন্দোলনকারীরা রাস্তা থেকে হটছে না, পথ থেকে সরছে না। পাকিস্তানের হাত থেকে মুক্তি চায় পাক অধিকৃত কাশ্মীর। এই ব্রেকিংটা যেমন নেব, তেমনি তার ঠিক পরেই আমি একটা আলাদা এলিমেন্ট হিসেবে একটা বক্তব্য শোনাতে চাই। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, ভারতের অংশই থাকবে, জোর করে দখল করে রাখা হয়েছে। এবং রাজনাথ সিং, ভারতের ডিফেন্স মিনিস্টার, কি বলছেন এই গোটা বিষয় নিয়ে শুনবো। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। पाकिस्तान ने इस समय आतंकवाद को अपनी सरकारी नीति का एक हिस्सा बना लिया है, और वहां पर मिलिट्री और मिलिटेंट्स के बीच का फर्क पूरी तरह से समाप्त हो चुका है कि भारत अब आतंकियों और उनका पोषण करने वाली सरकारों को अलग अलग करके नहीं देखेगा। अगर पाकिस्तान अपने घटिया मंसूबे लेकर हमारी समृद्धि, हमारी प्रॉस्पेरिटी के रास्ते में रोड़ा लेकर आता है, तो उसे करारा जवाब देने के लिए हमारी बहादुर सेनाएं बराबर तैयार बैठी हैं। পথিকৃত পাইন, আপনার কাছে আসছি, তারপর বিমলদার কাছে আসবো। আমার কথা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, ভারতেই ফিরবে, কিন্তু এই ভারতে ফেরার প্রক্রিয়া কোনো প্রকার শুরু হয়ে গিয়েছে, সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি। তাই কি কোণঠাসা হয়ে এবার ভারতের ভেতর থেকে আক্রমণ করার ষড়যন্ত্র চলছে? ভারতের ভেতরে এজেন্ট বসিয়ে আক্রমণ করার ষড়যন্ত্র চলছে?
আসলে ভারতবর্ষের মধ্যে পাকিস্তানের এজেন্ট আছে, এটা নতুন কিছু না, অনেকদিন ধরেই আছে, অনেক বছর ধরেই আছে। হয়তো এটা তুমি বলতে পারো বিগত এক দশকে এরকম প্রচুর, যেগুলোকে মডিউল বলেন, টেরর সেলের মডিউল, সেগুলোকে ভারতবর্ষের এজেন্সিরা তারা নষ্ট করে দিয়েছে, কিন্তু এখনো আছে। আর আজকাল এটা খুব সহজ হয়ে গেছে, কারণ অনলাইন র্যাডিক্যালাইজেশন যেটাকে বলে, অনলাইন করা, তার জন্য কাউকে আজকের দিনে পাকিস্তান বা দুবাই যেতে হয় না। অনলাইন বসে বসে র্যাডিক্যালাইজ করা খুব সহজ ব্যাপার। কিন্তু এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখো যে একটা প্যালগাম টাইপের একটা টেরর অ্যাটাক করার চেষ্টা করেছিল, পাকিস্তানের একটা টেন্ডেন্সি থাকে যে পাকিস্তানের আভ্যন্তরীণ সমস্যাগুলো যখন প্রচন্ড জটিল হয়ে যায়, তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়, তারা সবসময় চেষ্টা করেছে যে কোনো রকম একটা প্রবলেম ইন্ডিয়ার সাথে লাগিয়ে দেওয়া, যাতে ইন্ডিয়া একটা রিটালিয়েট করে, এবং ইন্ডিয়া যদি রিটালিয়েট করে, বিশাল রকম একটা কিছু পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে পাকিস্তান নিজের অভ্যন্তরীণ প্রবলেম গুলোকে ভুলে গিয়ে আবার ইউনাইটেড হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে। সুতরাং ইন্ডিয়াকে একটা ওরা মনে করে যে ইন্ডিয়া যদি কিছু একটা করে তাহলে হয়তো পাকিস্তান বেঁচে যাবে অভ্যন্তরীণ প্রবলেমের থেকে। এই লটটা ইন্ডিয়ার জানা আছে, সেই জন্য তুমি দেখবে এরা এখন কিছু চেষ্টা করলেও ইন্ডিয়া খুব একটা রিয়াক্ট করবে না। তবে হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পাকিস্তান বা পাকিস্তানের মদতপুষ্ট বা অন্য দেশের মদতপুষ্ট অনেক লোক ভারতবর্ষে আছে, যারা এই দেশে নাশকতা করার জন্য তৈরি, এবং সেটার জন্য সেটাকে বলে হাইব্রিড ওয়ারফেয়ার বা ফিফথ জেনারেশন ওয়ারফেয়ারের একটা নতুন দিক। এবং এই জন্যই তার রেজিস্ট্যান্স ফ্রন্ট ওরা তৈরি করেছে কাশ্মীর, এবং অনেক রকম সংস্থা ওরা চেষ্টা করেছে তৈরি করার। ওটা সহজ না, কারণ আমাদের এজেন্সিরা খুব তৎপরের ব্যাপারে। আরেকটা জিনিস বলতে চাই, দেখুন পাকিস্তানের মধ্যে যে প্রবলেম গুলো আছে না, এই নয় যে সেই প্রবলেম গুলোর জন্য পাকিস্তান প্রথম কথা যখনই খুব শান্তিপূর্ণ পাকিস্তান আভ্যন্তরীণ ব্যাপারে হয়ে যায়, তখন পাকিস্তান ভারতবর্ষের খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে। সুতরাং পাকিস্তানের মধ্যে সমস্যা থাকলে সেটা ভারতবর্ষের পক্ষে একদিক দিয়ে ভালো, কিন্তু সমস্যা আছে মানে এই নয় যে কালকেই পাকিস্তান ভেঙে চুরে একাত্তর হয়ে যাবে। তার একটা কারণ আমি দিচ্ছি, পাকিস্তান ইজ বেসিক্যালি আ ফেইল্ড স্টেট। আজকে বিগত কয়েক দশক ধরে পাকিস্তানের কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করার কথা নয়, কিন্তু তাদেরকে ফেল করতে দেয়নি পশ্চিমী দেশগুলো, তাদের টাকা দিয়ে 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 তাদেরকে বাঁচিয়ে রেখেছে, যারা তাদের প্রবলেম তৈরি করতে পারে। এইটা কি চলে, আমাকে জাস্ট 10 সেকেন্ড আর তুমি দেখো, অপারেশন সিন্দুর যখন ইন্ডিয়ার চলছিল, তখন আমেরিকা কয়েক বিলিয়ন ডলার পাকিস্তানকে স্যাংশন করে। সেই টাকাটা কোনো ডেভেলপমেন্টের কাজে পাকিস্তান কিন্তু লাগাবে না, সেই টাকাটা অ্যাকচুয়ালি ইউজ করবে এই জেশে মোহাম্মদ বা এই সংস্থাগুলোকে আরো শক্তিকরণের জন্য। সুতরাং আমাদের যে আভ্যন্তরীণ প্রবলেম গুলো, সেখানে পাকিস্তান একটা মিডিয়াম, পাকিস্তানের সাথে আরো অনেকে আছে। সুতরাং পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায়, বিয়োগে আলাদা হয়ে যায়, খুব ভালো কথা, তাতে কিন্তু আমাদের প্রবলেম সলভ হবে না। তার কারণটা হচ্ছে পাকিস্তানের চেয়েও বড় বড় ডিপ স্টেটের লোক আছে, যারা চায় না যে ভারতবর্ষের অগ্রগতি যেটা হচ্ছে সেটা এই মাফিক হতে থাকুক। সেজন্য তারা প্রবলেম ক্রিয়েট করার যে কথা বলছেন স্যার, ডিপ স্টেটের ন্যারেটিভ গুলো শুধুমাত্র যারা একদম টেররিস্ট, হাতে বন্দুক নিয়ে আক্রমণ করে, তাদের কথা তো ধরলাম, তাদের তো শাস্তি হতেই হবে, কিন্তু এই ডিপ স্টেটের ন্যারেটিভটা যারা এগিয়ে নিয়ে চলে, রাজনৈতিক মুখোশ পরে এগিয়ে নিয়ে চলে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? আমি অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, একটা বাইক নিয়ে বিমলদা প্রত্যেকের কাছে আসি এক এক করে। দেখুন, भारत का विकास से सभी लोग बहुत आनंदित हों ऐसा नहीं है। भारत का विकास कई लोगों के लिए, कई देशों के लिए, कई इंटरेस्ट के लिए, उनके लिए ये घातक है और हमें उसका मुकाबला करना है। उसके लिए हमारे को एक दृढ़ता के साथ संशय को हटाकर देश के इंटरेस्ट को सोचिए, देश के इंटरेस्ट में काम करिए। अपनी हर उसको आप आगे बढ़ाने के लिए अगर एकजुट होकर चलें तो उतनी दूर भी नहीं है। आज हम बहुत भाग्यशाली हैं, हमारे देश में एक ऐसा नेतृत्व है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं। কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, আমি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের মধ্যে বসে থাকা শত্রু যারা রয়েছে, একদম ওপেন শত্রু আর লুকিয়ে থাকা শত্রু, তাদের বিষয় আসছি। কিশোলার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আমি, কিশলয় শুধু বাইরের শত্রু নয়, এবার শায়েস্তা করতে হবে ঘর শত্রুদেরও। তাদের মধ্যে যেমন টেররিস্টরা লুকিয়ে আছে, তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মুখোশ পরা ব্যক্তিরাও তো লুকিয়ে আছে। বিমলদা, একটা কথা বলি, সেটা হচ্ছে ঐক্য না থাকলে কি হয় তার প্রমাণ কিন্তু পাকিস্তান। পাকিস্তান দেশটার মধ্যে কোনো ঐক্য নেই, কারণ ওই দেশটাই একটা একটা অবাস্তব দেশ। দেশটা কোনো প্রয়োজন ছিল না, জোর করে মানুষের রক্তে সেই দেশটাকে তৈরি করেছিল, তার ফল তাদের ভোগ করতে হচ্ছে। এই যে বেলুচিস্তান নিয়ে এত কথা বলা হচ্ছে, সেখানে 4টে প্রিন্সলি স্টেট ছিল, কালাত, খারান, লাসবেলা এবং মাকারান। তার মধ্যে কালাতের
তো স্বাধীন হওয়ারই কথা ছিল, জিন্না তো মেনেই নিয়েছিল, তারপর জোর করে দেশটাকে নিয়ে নেয়। ফলে তারা কখনো একমত হতে পারেনি। কিন্তু ভারতবর্ষে তো একটা সামগ্রিক ঐক্যের প্রয়োজন ছিল, এবং দীর্ঘদিন ধরে আমি দেখেছি বিদেশ নীতি বা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ আছে। কিন্তু অতি সম্প্রতি এমন কিছু কাণ্ড কারখানা আমি দেখতে পাচ্ছি, বিশেষত বিরোধী নামধারী কিছু ব্যক্তির, যারা এই গণতন্ত্রের সুবিধাগুলো নিয়ে যে কাণ্ড করছে, তাতে দেশ চুলোয় যাক, উচ্ছন্নে যাক, তাদের পৈতৃক সম্পত্তি প্রধানমন্ত্রিত্ব চাই, কেন্দ্রের সরকার চাই। আমি একেবারে নাম ধরে ধরে বলছি একদম। প্রথম হচ্ছে কংগ্রেসের রাহুল গান্ধী। ওর উদ্দেশ্যটা কি? ওর উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রিত্ব, কারণ সম্ভবত মনে করে প্রধানমন্ত্রিত্বর পৈতৃক সম্পত্তি। কিন্তু ও ভুলে গেছে যে ভারতে আর ওই গণতন্ত্রের মুখোশে রাজতন্ত্র চলবে না। তো ভারতবর্ষ এখন চাওয়ালাও প্রধানমন্ত্রী হতে পারে, ওর মতো সোনার চামচ মুখে নেওয়া ব্যক্তি প্রধানমন্ত্রী হবে না এখন। আর সবচেয়ে বড় কথা, তার জন্য রাহুল গান্ধী করে কি, আমেরিকায় যায় এবং আমেরিকায় সবচেয়ে তীব্র ভারত বিরোধী ইলহান ওমরের সঙ্গে ছবি তোলে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়ায়, আরও মনের আনন্দে ছড়ায়, দেখো আমি এক ভারত বিরোধীর সঙ্গে ছবি তুলেছি। আমাদের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যে লোকগুলো বলে ভারত তেরে টুকরো হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওখানে দৌড়ে যায় রাহুল গান্ধী, যেখানে হিন্দুরা মার খায়, হিন্দুর ঘরবাড়ি উৎখাত হয়ে যায়। একবারও তো রাহুল গান্ধীকে যেতে দেখি না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের বামপন্থীরা এরা দেশ মানে না। আমি জানি বামপন্থীদের দেশের কোনো বন্ধন মানে না, তাদের একটাই কাজ, সেটা হচ্ছে দেশের বিশেষত বিজেপি সরকার যা করবে তার বিরোধিতা করার পরে সেই সরকারটাকে উৎখাত করার চেষ্টা করো। সবচেয়ে বড় কথা, বামপন্থীরা এখন যে ভয়ঙ্কর নীতি নিয়েছে, তারা চাইলে ওই ককরোচ অর্থাৎ ওই আরশোলাদের সঙ্গে যেতে পারে। তারা মিছিল করে, মিছিলের মধ্যে ক্রিমিনালদের ঢুকিয়ে দেয়, যারা সাংবাদিকদের পেটায়। ফলে আরেকটা দিক, এই বামপন্থীদের মুখোশে একদল মানুষ আছে যারা দেশকে ভালোবাসে না। আর থার্ড হচ্ছে এই যে রিজিওনাল ফোর্সেস, তার মধ্যে একটা ফোর্স এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এতদিন ছিল, যারা এই দেশের বিরোধিতা করেছে, দেশ যাতে লজ্জায় পড়ে সেই কাজ বারবার করে গেছে। আচ্ছা, 2014 সালের 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল। সেই সময়কার মুখ্যমন্ত্রীর ইনিশিয়াল রিয়াকশন কি ছিল? এটা করিয়েছে। একটা দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেছেন, এবং তার এই কথাটা নিয়ে গোটা পাকিস্তানে সমস্ত টেলিভিশন চ্যানেল, খবর কাগজে একেবারে দারুণ ছাপা হলো। এই দেখুন দেখুন, ভারতের সবাই ISI কে দোষ দেয়, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন করেছে। আজ অব্দি তিনি ক্ষমা চাননি, কিন্তু তার দলের যারা ওই সমর্থক, যারা বিভিন্ন চ্যানেলে এসে কথা বলে, রাস্তাঘাটে একেবারে দিদিকে দেখলে গলে যায়, সে গলুক, ওরা গলে যায়, আমার কোনো আপত্তি নেই। একবারও বলেছে যে কাজটা অন্যায় হয়েছে, একবারও কিন্তু বলেনি। অথচ আমাদের সম্মান নষ্ট হয়েছে। ফলে এরা কিন্তু ঘরের মধ্যে থাকা একদম শত্রু, যারা ঘরকে মানে আমাদের দেশটাকে শক্তিশালী বলে ওদের খুব অসুবিধা হয়। আমি কাউন্টারটা নেওয়ার আগে একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। পাক জঙ্গি হামিমের নিশানায় ছিলেন প্রতিমন্ত্রী উমেশ রায়, এবং উমেশ রায়ের গতিবিধিতে নজর রাখছিল পাক জঙ্গি হামিম। গাড়ি ও বাড়ির ছবি তোলার নির্দেশ দিয়েছিল হামিম, এবং গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে উমেশ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। তিনি বলেছেন যে জঙ্গিদের তো ধরা যাবে, কিন্তু জঙ্গি নয় যারা, অর্থাৎ যারা মুখোশ পরে, রাজনৈতিক মুখোশ পরে জঙ্গিদের সাপোর্ট করে, তাদের কি হবে? কি বলছেন প্রতিমন্ত্রী, শুনুন। পাকিস্তানকে আমরা কিছু বুঝি না, কিন্তু বাড়ির পাশে যদি এই ধরনের লোক থাকে যারা টাকার জন্য দেশকে বিক্রি করে দেবে, এটা আমার কল্পনার বাইরে আছে। এটা আমার জন্য না, সারা পশ্চিমবাংলার জন্য একটা চিন্তার বিষয় আছে। এই ধরনের লোক সমাজের মধ্যে আছে যারা টাকার জন্যে যা কিছু করতে পারে, মানে রাজ্যের সিকিউরিটির সঙ্গে খেলবাড় করতে পারে, চিফ মিনিস্টারের মার্ডারের প্ল্যানের মধ্যে যুক্ত হতে পারে। আমরা লড়তে পারি জঙ্গিদের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, কিন্তু এই বাড়ির কাছে এই যে বিভীষণরা আছে, এদেরকে চিহ্নিত করাটা তো কঠিন। আমার ভরসা আছে পুলিশের উপরে, STF-এর উপরে। তারা এর পিছনে আরও যারা এদেরকে সাহায্য করেছে বা যে নেটওয়ার্ক আছে, পুরো নেটওয়ার্কটাই সবার সামনে চলে আসবে। মণিশঙ্কর দা, বিমল শঙ্কর নন্দ যে কথাগুলো বলছিলেন সেই রেস টেনেই বলি। উনি 3টে ফোর্সের কথা বললেন, রাহুল গান্ধী, বাম এবং তৃণমূল, যারা বিভিন্ন সময় দেশ বিরোধী বিভিন্ন বক্তব্য রাখা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উল্লেখ করলেন, করিয়েছে খাগড়াগড় বিস্ফোরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে। এইগুলো করে পাকিস্তানের হাত শক্ত করার চেষ্টা চলছিল, যেটা বিফল হয়ে গিয়েছে। বলুন স্যার। দেখো কিশোরলাই, ইন্টারনাল সিকিউরিটি নিয়ে যখন কোনো কোশ্চেন আসে, সেটাতে আমার বক্তব্য সবার মধ্যে আমার মনে একই হওয়া উচিত, সারা ভারতবর্ষের। ঐক্যের কথা যেটা বিমলদা বলছিলেন, ঐক্যটা কিন্তু সমস্ত মানুষকে নিয়ে হয়। আর যদি ককরোচ পার্টি বলেও যদি কেউ আন্দোলন করে থাকে, খারাপ ভালো সেটা বিচার হবে, কিন্তু তারাও কিন্তু ভারতবর্ষের লোক। ঐক্য রাখতে গেলে কিন্তু তাদেরকেও সঙ্গে নিতে হবে।
এখন তুমি একটা পাকিস্তানের কথা বলছো, পাকিস্তান শত্রু আমাদের বরাবরের। আমরা ছোটোবেলা থেকে যখন ক্রিকেট খেলা দেখতাম শুক্রবার হলে একটা এরকম হয়, ভারতবর্ষের সঙ্গে হেরে গেলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মানে এমন একটা শত্রু পাকিস্তান। আমার ছোটোবেলার থেকে মানে তার আগের থেকে যারা আছে বরাবরই আমাদেরকে শত্রুই মনে করে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, আজকে নতুন করে হচ্ছে না। মুখোশের কথাটা যেটা বলা হচ্ছে সেটা খুব হাস্যকর একটা ব্যাপার। রাজনৈতিক লোকগুলো যদি মুখোশধারী হয়, নিশ্চয়ই হয়, সকালে বিজেপির, বিকেলে তৃণমূল, পরের দিন আবার বিজেপি, তারপরে পরিবহন মন্ত্রী, তাহলে এই কখন মুখোশধারীটা হয়েছিল সেটা লোকে তো কনফিউজ খুব। আমি বলছি সেই জায়গাতে আগে পলিটিক্যাল ট্রান্সপারেন্সিটা আনতে হবে, যে আমি একটা বিজেপি করি, আমি খারাপ হই ভালো হই আমি বিজেপি থাকবো, আমি তৃণমূল করি খারাপ হই ভালো হই তৃণমূল থাকবো। বিজেপিতে গেলে মুখোশধারী নয়, তৃণমূলে গেলে মুখোশধারী। তৃণমূলের কেউ বিজেপিতে জয়েন করলো তখন সে মুখোশধারী হবে না, বিজেপির থেকে তৃণমূলে গেল সে মুখোশধারী। আগে এইটা ট্রান্সপারেন্ট আনার জন্য কিন্তু আলোচনা দরকার, সেইটা নিয়ে গলা ফাটানো দরকার। ফলে আমার কথা হচ্ছে যে পাকিস্তান যে কথাটা বলছি যে এখানে ঘরে ঘরে আছে, আমরা দেখব, আমরা ছোটবেলার থেকে পাকিস্তানকে আমরা শত্রু মনে করি, শত্রু দেখেছি, অনেক কাণ্ড কারখানার আগেও হয়েছে, জঙ্গি প্রথম ধরা পড়েননি। কিন্তু একটা জিনিস আমি একটা কথা বলবো, কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে ডিফার করব, পাকিস্তান কি হবে না হবে আমরা ডিসাইড করবো, মানে ভারতবর্ষ ঠিক করবে ও থাকবে কি থাকবে না। আমেরিকা এই কাজটা বরাবর করতো বলে ইউক্রেনের একটা ছোট দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি পর্যন্ত মানে ট্রাম্প আমি দেখতে চাই না কিন্তু কোন দেশ কিন্তু আমরা ঠিক করতে যাব না পাকিস্তান কিভাবে চলবে। আমাদের একসঙ্গে মিলে তার বিরুদ্ধে আমরা লড়বো, কিন্তু তার দেশটা কিভাবে চলবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব। মণিশঙ্কর, আপনি একটা মানে ইকুয়েট করলেন যেটা আমার পছন্দ হলো না, তৃণমূল থেকে বিজেপি যাওয়া আর তৃণমূলে থেকে পাকিস্তানের সমর্থন করা, রকে অ্যাটাক করা, দেশের সেনাবাহিনীকে অ্যাটাক করা, বাংলাদেশের টেররিজমের সাপোর্ট পাওয়া, এটা কি সেম হলো? আমি একদম যেহেতু উমেশ বাবুর কথাতে মুখোশের কথাটা নিয়ে বলছেন, একটু অ্যাড করে দিই। আমি ভেবেছিলাম কথাটা উত্তর দেবে যে র এর কথাটা টানা ঠিক হয়েছে কি ভুল হয়েছে, সেই উত্তর রাজনীতি কেউ দেয়নি, ও দেয় নিয়ে তো কোনো কম্প্রোমাইজ নেই, সবাই আমরা একই। তাহলে তো বলতে হবে র এর কথা তুলে মমতা ব্যানার্জি অত্যন্ত অন্যায় করেছেন। যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে তো আমরা বলবো। আরেকটু বাকি আছে, যখন আমাদের সেনাবাহিনী নিজের জীবন বিপন্ন করে পাকিস্তানে গিয়ে আঘাত করছে, সেখানে প্রশ্ন করেছেন তিনি নিজে, প্রমাণ কোথায়, তাকে নিয়ে যেতে হবে প্রমাণ দেখাতে আর কি। ফলে যা হয় এরা রাজনৈতিকভাবে মুছে যাওয়ার জন্য জন্মায়, হঠাৎ করে উঠে পড়ে, মুছেও গেছে, মুছেও যাবে। বেশ, অব্র, তারপর শুভম, তারপর নীলাদ্রিদা, বলুন। দেখুন, আমরা দেশের ভেতরের শত্রুদের নিয়ে কথা বলছি। আমাদের রাজ্যে একটা তো শত্রু ছিল বা আছে, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 এবং 2015 সালে তৎকালীন পাক হাইকমিশনের সঙ্গে দুটো গোপন মিটিং করেন। ওই গোপন মিটিংয়ের পর পাক হাইকমিশনার স্তুতি করেন আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর। কেন, সেই উত্তর তো নিশ্চয়ই তৃণমূল প্রতিনিধি যিনি আছেন উনি দেবেন। তারপর স্যার যেটা বললেন, 2014 বর্ধমান ব্লাস্টের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকে দোষারোপ করলেন এবং তৎকালীন, এবং ডন পত্রিকায় তার স্তুতি করে সব নিউজ ফিউজ কিন্তু বেরোলো। খালি সেখানে থামেনি, তাদের নেতা কল্যাণ ব্যানার্জি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে অভিহিত করেছেন। সাবিত্রী মিত্র বলে তৃণমূলের একজন নেত্রী কিন্তু পহেলগাঁও অ্যাটাকের পরে টেররিস্টদের সমর্থনের কথা বলেছিলেন, তাদের সঙ্গে সিম্প্যাথি দেখিয়েছিলেন। তাহলে সেখানে তৃণমূলের রোলটা কি, এটা তো আমাদের কাছে পরিষ্কার। আমরা কি ভুলে যাব ওমর ফারুক একজন জঙ্গি, লস্করে তৈয়বার জঙ্গি, সে যখন ধরা পড়লো তার মা বলছে আমার ছেলে তৃণমূল করে, মানে যেই জঙ্গির নেতা হাফিজ সাঈদ সেই জঙ্গির নেতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়। এই তো অবস্থা তৃণমূলের। তারপর তৃণমূল বড় বড় কথা বলে, সিমির মেম্বারকে রাজ্যসভায় পাঠিয়েছেন, এটা ওনার গণতান্ত্রিক অধিকারের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মনে করেছিলেন। ভালো, একের পর এক এরকম কাণ্ড কারখানা কিন্তু তৃণমূল করে গেছে। এবং আপনি ভেবে দেখুন, আমাদের বর্ডার ফেন্সিং করছে পর্যন্ত তৃণমূল সরকার দেয়নি। কেন দেয়নি, কি অভিসন্ধি নিয়ে দেয়নি, এই প্রশ্নগুলো তো থেকে যায়। আর বামেদের কথা বলবো, এই সিপিআই প্রতিনিধি এখানে বসে আছেন, একে জিজ্ঞেস করবেন, এই যখন বলবে আমাদের দেশের মধ্যে যারা ইনসার্জেন্সি করে, যারা অ্যাটাক করে আমাদের সেনাবাহিনীকে, সেই মাওয়িস্টদের সমর্থনে প্রেস রিলিজ করেছিল এই সিপিআই। তারপর তারা দেশিতে কথা বলবে। আর এরা যখন অপারেশন সিন্দুর হলো, বামেদের মিছিল থেকে প্রশ্ন করলো কিসের ভারত,
আমরা কি সেই ভিডিওগুলো ভুলে যাব? আমরা তো দেখেছি। তারপর এরা বড় বড় কথা বলে। আমি বলছি এই তৃণমূল, এই বাম, এরা সবাই কিন্তু দেশের বিরুদ্ধেই কাজ করে। আর কংগ্রেসের কথা স্যার যেটা বলছিলেন, ইউপিএ 1 এবং ইউপিএ 2 রেজিম আপনি দেখে নিন, ছোট বড় 50টার ওপরে টেররিস্ট অ্যাটাক আমাদের দেশের বুকে হয়েছিল। কি অ্যাকশন নিয়েছিল তৎকালীন ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার? আমি বলছি 26/11 অ্যাটাকের পরে 450-500 পাতার প্রেমপত্র ওই ডোসিয়ার পাঠিয়েছিল পাকিস্তানকে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার সাহস কিন্তু কুইজ কন্টেস্ট খেলছিল পাকিস্তানের সঙ্গে এই ইউপিএ 1 ইউপিএ 2 এর কংগ্রেস সরকার। তারপর তারা বড় বড় কথা বলে। আমি বলছি দাঁড়ান একটু শেষ করিনি। যখন উড়ি হয় আমরা সার্জিক্যাল স্ট্রাইক করি, যখন পুলওয়ামা হয় আমরা বালাকোটে স্ট্রাইক করি, আর যখন পেহেলগাঁও হয় আমরা অপারেশন সিন্দুর করি। আমরা এই টেররিস্টদের একদম রুট থেকে আপরুট করাতে বিশ্বাসী, এবং তার জন্য যা যা দরকার আমাদের সরকার, এই শক্ত কেন্দ্রীয় সরকার সেটা করছে এবং করবে। আর পাকিস্তানের কথা শুনুন, তেহরিকি তালিবান বা বালুচ লিবারেশন আর্মি, এরা যা করছে পাকিস্তান কদিন আস্ত থাকে সেটা আগে দেখি। ঠিক, আমি শুভমের কাছে যাওয়ার আগে আমি একটা বক্তব্য শোনাতে চাই, এবং শুভমের কাছে আমি কাউন্টারটা নেব বামেদের বিষয়ে। অবরোজা বলছিলেন, আমার একটা বক্তব্য অবশ্যই এখানে শোনাতে হবে। আইসার মানে তখন আইসা ছেড়ে তিনি ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট লিডার হয়েছিলেন শারজিল ইমাম, তার বক্তব্যটা আরও একবার দর্শকদের মনে করিয়ে দিয়ে আমি আসি শুভমের কাছে। দেখুন। फौज के लिए और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो, और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है। वो जो इलाका है मुस्लिम अक्सरियत है। फौज के लिए और जितने भी जो भी यहाँ से सप्लाई जा रहा है बंद करो, और वो बंद कर सकते हैं क्योंकि चिकन नेक्स्ट मुसलमानों का है। वो जो इलाका है मुस्लिम अक्सरियत है। এবং এই শারজিল ইমাম কেন এতদিন জেলে রয়েছে, কেন একে জেলে পোড়া হয়েছে, এই নিয়ে বিভিন্ন বাম দলগুলো প্রেস কনফারেন্স তথা প্রেস রিলিজও করেছিল। শুভম, আমার প্রশ্ন হচ্ছে, যেটা অব্র বলছিল ওটার কাউন্টার করো, যে তৃণমূল, বাম, কংগ্রেস বিভিন্ন সময় যে বক্তব্য রেখেছে বা যে কার্যকলাপ করেছে, যেন মনে হচ্ছে দেশের মধ্যে থেকে দেশের শত্রুতা করছে। তার একটা লেটেস্ট উদাহরণ হলো বন্দে মাতরম বিল যখন পেশ হচ্ছে, তখন বাম দলগুলো এমনভাবে উচ্চাটন করলো যেন মনে হলো যে ভয়ঙ্কর একটা কোনো দেশবিরোধী কাজ হচ্ছে পার্লামেন্টে। আমি বুঝতে পারছি না বন্দে মাতরম গাইলে কি প্রবলেম, অথবা শারজিল ইমামকে সাপোর্ট করারই বা কি কারণ? দেশবিরোধী কি তোমরা? উত্তর, যেদিন হামিম মণ্ডল অ্যারেস্ট হলো মোটামুটি প্যানেলটা সেমই ছিল। সেদিন আমি একমাত্র বলেছিলাম যে দেখা উচিত যে আরও কোনো বড় জমায়েতে, আরও কোনো বড় ষড়যন্ত্র এই জঙ্গিদের আছে কিনা। আর আজকে এসটিএফ বলেছে যে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে ছাত্রদের জমায়েত থেকে শুরু করে আরও বড় জায়গায় আক্রমণ করার, হামলা করার পরিকল্পনা ছিল। আজকে ঠিক যেমন হামিম মণ্ডল অ্যারেস্ট হয়েছিল, ঠিক একই সাথে আমরা দেখেছি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অর্পিতা সরকার অ্যারেস্ট হয়েছে, এবং আজকে আমরা দেখেছি হাওড়া থেকে আদিত্য সিং অ্যারেস্ট হয়েছে। তার মানে মোটামুটি একটা নাম শুনলে যেটা বোঝা যাচ্ছে, মুসলিম মৌলবাদীদের সাথে সাথে হিন্দু মৌলবাদী তারা একসাথে মৌলবাদী বলেছে, বোঝার চেষ্টা করো। এই ধর্মীয় মৌলবাদ ভয়ঙ্কর, ধর্মীয় মৌলবাদ জন্ম দেয় সন্ত্রাসবাদের, এবং এই হিন্দু মৌলবাদ, মুসলিম মৌলবাদ দুটোকেই পরাজিত করতে হবে। এবং পরাজিত করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে হিন্দু মুসলিম সাধারণ মানুষের ঐক্য। এই ঐক্যই পারে ধর্মীয় মৌলবাদকে পরাজিত করতে। সুতরাং যারা যারা এই দেশের মধ্যে, রাজ্যের মধ্যে এই হিন্দু মুসলিম মানুষের মধ্যে এই ঐক্যকে বিঘ্নিত করতে চায়, তারাই হচ্ছে আসলে দেশের শত্রু। এবং আমি বলছি, এই যে সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ ঘটেছিল 2007 সালে, সেই সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণে সরকারি তদন্তে উঠে এসেছিল এর পেছনে রয়েছে লস্কর-ই তৈবা সিমি এবং রয়েছে অভিনব ভারত, অর্থাৎ মুসলিম মৌলবাদী এবং হিন্দু মৌলবাদী তারা একসাথে এই সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ ঘটিয়েছিল। এবং এই যে অভিনব ভারতের কথা বললাম, এই অভিনব ভারতের নেতা ছিল স্বামী অসীমানন্দ, সুনীল যোশী, যারা প্রত্যেকে আরএসএস এর নেতা ছিল। এক সেকেন্ড, এটা প্রমাণিত হয়েছে। কথা হচ্ছে সেই সময়কার ইউপিএ সরকার এটা তৈরি করেছিল পি চিদম্বরমের নেতৃত্বে। পরবর্তীকালে ওটা খারিজ হয়ে গেছে, ওই যে তত্ত্বটা, অর্থাৎ অভিনব ভারত তার সঙ্গে যুক্ত, এই তত্ত্বটা 2006 সালে তৈরি হয়েছিল অভিনব ভারত। ওটা খারিজ হয়ে গেছে। কোনটা খারিজ হয়েছে? পরবর্তী যে কোনটা খারিজ হয়েছে? এই যে অভিনব ভারত যুক্ত ছিল না, খারিজ ছিল না। আমি তো বলছি অভিনব ভারত যুক্ত ছিল না। বিমলদা পরিষ্কার করুন। বলছি তো অভিনব ভারত যুক্ত ছিল না, এইটা প্রমাণিত হয়েছে। তৎকালীন ইউপিএ সরকার নিষিদ্ধ কেন করা হয়েছিল? তৈরি করেছিল
করেছিল সরকার করেছিল, স্বরাষ্ট্র Action, মন্ত্রক counter করেছিল। নিন, তৎকালীন নিন। কংগ্রেস সরকার করেছিল ও তো। বাবা, আপনারা তাহলে তো রাষ্ট্রবিরোধী। আরে এক সরকার সেকেন্ড, কেন তখন কংগ্রেসের সরকার দেশের বিরুদ্ধে কথা বলছে। এক এক করে কেন দেশের বিরুদ্ধে কথা বলছে। তৎকালীন কংগ্রেস দেশের স্বরাষ্ট্র আরে দপ্তরের আপনার বেলা উনি বিরুদ্ধে কথা চেঁচাননি তো, বলছে। কাউন্টারটা নিতে দিন, প্রমাণ হয়ে গেল আপনারা কে? কাউন্টারটা নিতে দিন, এক সেকেন্ড এই তো প্রমাণ হয়ে গেল আরে আপনারা শুভম কে? কাউন্টারটা নিতে দিন, এটা অসভ্যতা, জঙ্গিদের কাউন্টারটা arrest নিতে দিন, করেছে। এক সেকেন্ড, সেই সময় ভারত এক সেকেন্ড। সরকার কথা বলেছিল সেই যে সময় ভারত সরকার এক সেকেন্ড, এক সেকেন্ড, জঙ্গিদের এক এক করে arrest করেছে। শুভম, আপনারা আচ্ছা তার সবাই চুপ বিরুদ্ধে করে, একা শুভম বলবে, এটা আপনারা কি? জঙ্গিদের না, পক্ষে বলছেন। এক সেকেন্ড, এক সেকেন্ড, শুভম। আপনারা জঙ্গিদের পক্ষে বলছেন। দেশ বিরোধী কথাকার, দেশ বিরোধী কথাকার, জঙ্গিদের পক্ষে বলছেন। ভারত সরকার তাদের অব্র কাউন্টার করবে, এক সেকেন্ড, এক এক করে, এখনো নীলাদ্রিদা বলেনি। অব্র, অব্র, অব্র। প্রত্যেকদিন ঠিক যেমনি এই স্টুডিওতে বসে রাঁচির ভিডিওকে মৌলালির ভিডিও বলে চালিয়েছিল এই শুভম ব্যানার্জি, ঠিক তেমনি অভিনব ভারতের নাম জুড়ে আজকে একটা বিচার করলো এই CPM এর ছেলেটা। আমি তো একদম শোনা যাচ্ছে না। আমি দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার মিথ্যা কথা বলছে, এ একদম একদম মিথ্যাবাদী, নাম্বার ওয়ান মিথ্যাবাদী। ব্যাস, আমি থামাবো, আমি একটা ব্রেকিং নিউজ দেবো, এক সেকেন্ড, ব্রেকিং নিউজ দেবো। ভার্চুয়াল নম্বর দিয়ে যোগাযোগ করতো পাক জঙ্গি হামিম, আমি আসছি, শুভম কাউন্টার করতে দেবে যখন বলবে, কাউন্টারের সময় ইয়ে করবে না, ইন্টারাপ্ট। ভার্চুয়াল নম্বর দিয়ে যোগাযোগ করতো পাক জঙ্গি হামিম, হোয়াটসঅ্যাপে হ্যান্ডলারদের তথ্য দিত হামিম, প্রতি মাসে টাকা ঢুকতো জঙ্গি হামিমের পকেটে, অর্থাৎ ভার্চুয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশন দিয়ে যোগাযোগ করত এবং পাকিস্তান থেকে এই পুরো সিস্টেমটা চলতো। আমি ফিরছি আলোচনায়, আমি বলবো একজন বললে যেমন আরেকজনকে কাউন্টার করতে দিচ্ছি, আবার আরেকজন যখন কাউন্টার করছে ইন্টারাপ্ট করবে না, অব্র ছোট্ট করে কাউন্টার করে তারপর আমি নীলাদ্রিদার কাছে যাচ্ছি। পরিষ্কার তথ্য বের করলাম। দেখুন interrupt দর্শক করো না। বন্ধুরা, হ্যাঁ। বারবার এই স্টুডিওর প্ল্যাটফর্মকে ব্যবহার করে বামপন্থী প্রতিনিধিরা একা করে। মিথ্যাচার করে। কয়েকদিন আগে মৌলালির ভিডিও বলে চালাচ্ছিলেন একটা রাঁচির ভিডিও, এই করে এরা দোষারোপ করছিল আরএসএস এবং বিজেপিকে। ঠিক তেমনি আজকে আবার এই নোংরামিটাই বাম প্রতিনিধি করলো। আমি তথ্য বের করেছি, ওই ইউপিএর আমলে যাদেরকে কোট অ্যান্ড কোট ফাঁসানো হয়েছিল, কোর্টে তারা প্রত্যেকে অ্যাকুইটেড। তাহলে এই মিথ্যাচার এই সিপিআই এর লোকটা করলো, তাকে তো এখানে পরিষ্কার অ্যাপোলজি চাইতে হবে। সে এখানে বসে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দিনের পর দিন মিথ্যাচার করে যাবে। ও বলুক, ও সঠিক তথ্য বলুক, ও কেন মিথ্যাচার করে, ওকে উত্তর দিতে হবে। আমি একটা লাইন হ্যাঁ, করি, Colonel এক লাইন বলছি। Purohit was acquitted in the 2008 Melagao blast এখানে case. বসে বসে বেশ, মিথ্যাচার করে। আমার কথা বলি। হ্যাঁ। কেন করেছিল বলি, হ্যাঁ। আস্তে 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 আমি হ্যাঁ, শেষ এক করি second। লাইনটা। না, এটা আমি শেষ আরেকটা করি, কেসের লাইনটা কথা শেষ বলছি। করতে এইভাবে দিতে হবে। অনেকগুলো কেস তৈরি সেটা করা হয়েছিল হচ্ছে সেই সময়, যেহেতু- যেগুলো অ্যাকিউটেড পরে অ্যাকিউটেড হয়েছে। নীলাদ্রিদা বলবেন। সেই হ্যাঁ, অন্য বিস্ফোরণ- উদাহরণ কেন দেব না? সেই এটাও একটা আমি উদাহরণ বলে দিলাম, দিই। যেভাবে ফাঁসানো হয়েছিল, যেভাবে ফাঁসানো হয়েছিল। আমি এক লাইন বলি। হ্যাঁ, নীলাদ্রিদা বলেন আমি এখন। এবার আমি হ্যাঁ। বলবো, ওই বিস্ফোরণ মামলায় যেহেতু লস্করে তৈবা ধরা পড়েছিল, আমি তাই আরেকটা উদাহরণ তৎকালীন দিলাম। কংগ্রেস সরকারের প্ল্যান ছিল একটা হিন্দু সংগঠনের নাম করে তার ঠিক। বদনাম করা। ওই জন্য অভিনব ভারতকে টানা হয়েছিল, সবাই অ্যাকিউটেড হয়ে গেছে। ঠিক। অভিনব ভারতের কেউ কিন্তু বেশ। সাজা পায়নি। নীলাদ্রিদা, এটাই বাস্তব। নীলাদ্রিদা, এটাই বাস্তব। নীলাদ্রিদা। স্বামী অসুবিধা আচ্ছা নীলাদ্রিদা, এক ছিলেন। সেকেন্ড, নিষিদ্ধ কে সুনীল করেছিল? কে ছিলেন? নীলাদ্রিদা বলুন, এবার উনি বলবেন। হ্যাঁ, না, প্রথম কথা কিশোরে আপনাকে বুঝতে ঘরের হবে ভেতর শত্রু আছে না নেই, আমি এটাই ঘরে আছে, ঘরে আছে। তোমার বেলা কেউ বলছে না। বেশ। বেশ। না না আমি তো না, না, কাউন্টার না। করতে দিলাম। আরে ভাই শুভম, এক সেকেন্ড। শত্রু ঘরে আছে, বাইরে আছে, স্টুডিওতেও থাকতে পারে, সেটা আমি কথা বলছি না। হতেই পারে, এটা তো হতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে, পাকিস্তান তৈরি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে দ্বিজাতি তত্ত্বকে সিপিআই একসময় সমর্থন করেছিল, একসময় করেছিল। এখন এই দ্বিজাতি তত্ত্বটাই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে, কারণ যদি দ্বিজাতি তত্ত্ব সত্যি হয়, হিন্দু মুসলমান একসাথে যদি থাকতে না পারে, তাহলে বালোচ পাঞ্জাবি একসাথে থাকে কি করে, পাঞ্জাবি সিন্ধ একসাথে থাকে কি করে, আজাদ কাশ্মীর বলে একটা ভারত থেকে দখল করা অংশ কিভাবে পাকিস্তানের অংশ হিসেবে থাকে, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। আর ভারতবর্ষের ঐক্যের ভিত্তি হচ্ছে হিন্দু সংস্কৃতি। কমিউনিস্টরা চায় এই হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে। এটা ধ্বংস করতে চায় কেন? কারণ তারা এখন একটা বৃহত্তর নেটওয়ার্ক, যাকে আমরা বলছি ডিপ স্টেট, তার অংশ। এই ডিপ স্টেটের মাথায় আছেন জর্জ সোরস, মাথায় রাখবেন। আর তাদের প্রেরণা হচ্ছে কালচারাল মার্কসিজম। কালচারাল মার্কসিজম কি বলছে? বলছে মিডিয়া, আপনাদের মতো মিডিয়া, জাতীয়তাবাদী মিডিয়া, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় সংগঠন, এইগুলো মানুষের মগজ ধোলাই করছে, তাই কমিউনিস্টদের কথা মানুষ শুনছে না, তাই তাদের কাউন্টার মগজ ধোলাই করতে হবে।
হবে, আর কাউন্টার মগজধোলাই করতে গেলে মিথ্যাচার করতে হবে, যেটা শুভম এই স্টুডিওয় বসে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো। কমিউনিস্টদের প্রতি দুটো কথাই মিথ্যে, প্রতি আপনারা ভুল কথা বললেন তো। বিমলদা বলল সেই সময় দেশকে আক্রমণ করছে বিমলদা, স্বরাষ্ট্র কমিউনিজম আক্রমণ করছে, দেশের নিরাপত্তাকে আক্রমণ করছে। একদম মাথা খারাপ হয়ে গেছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে, সবাই হাসছে। এক সেকেন্ড এক এক করে আমি প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্টে যাব। আমি একটা কথা বলি শুভম, মানে সিপিআই কে রিপ্রেজেন্ট করছো, সিপিআই এর ট্র্যাক রেকর্ড তো ভালো না, 1942 থেকেই ট্র্যাক রেকর্ড ভালো না। পিপলস ওয়ার ম্যাগাজিনটা কারা প্রকাশ করছে? দেশের পক্ষে পিপলস ওয়ার ম্যাগাজিনে নেতাজিকে তোজোর কুকুর কে বলে? গারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল পিপলস ওয়ার ম্যাগাজিন। যে পিপলস ওয়ার ম্যাগাজিন সিপিআই প্রকাশ করেছিল, সিপিআই এর ম্যাগাজিন, সিপিআই এর ম্যাগাজিন। 30 সেকেন্ড করে বলুন স্যার, কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ড, 30 সেকেন্ড বেশ স্যার, 30 সেকেন্ড আমি প্রত্যেকের কাছে আসবো। 30 সেকেন্ড স্যার, এক সেকেন্ড ক্ষমা চান মানুষের কাছে, আমি থামাবো, আমি প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্ট নেবো। এক সেকেন্ড স্যার বলুন, 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট কি প্রয়োজন রয়েছে? ভাগ্য বিধাতা যে অন্য দেশে ওদের সেনা নিজের মানুষের উপর গুলি চালায় না, ওরা নিজের মানুষের উপর মিসাইল দেয় না, ওরা সামরিক বিমান করে না, ইস্তেমাল করে না, পাকিস্তান করে গেছে। আমরা তো কোনোদিন লাইন অফ কন্ট্রোল পাস করিনি। ওখানকার মানুষ, ওখানকার মিনিস্টার এখন লাগাতার বলে যাচ্ছে পাক অকুপাইড জম্মু কাশ্মীরের লোক ভারতীয় মতন আছেন, ওরা ভারতীয়, আমরা এটাও বলছি। এই তাই জন্য আপনি যদি কোনো অন্য দেশের সঙ্গে তুলনা করেন তাহলে আপনাকে ভাবতে হবে এই কথাগুলো। ওখানকার মানুষ বলছে ভারত মহান, নতুন ভারত, আমরা ভারতের সঙ্গে যেতে চাই, ওখানে বিকাশ আছে, আমাদের কাছে বিনাশ আছে, অন্য কোনো দেশে নেই। পথিকৃৎ পাইন 30 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট, দেশের বাইরের শত্রু এবং দেশের ভেতরের শত্রু প্রত্যেকের কাছে আসছি, কনক্লুডিং কমেন্ট 30 সেকেন্ড। দেশের বাইরের শত্রুরা আমাদেরকে যুদ্ধ করে হারাতে পারবে না, কিন্তু দেশের মধ্যে অনেক শত্রু আছে। তার মধ্যে একটা উদাহরণ আমি নিচ্ছি, মালেগাঁও অ্যাটাকে, যে মালেগাঁও টেরর অ্যাটাকে যে কর্নেল শ্রীকান্ত পুরোহিতকে ফাঁসানো হয়েছিল, তাকে যখন ছেড়ে দেওয়া হয়, আর্মি এসকর্ট করে তাকে নিয়ে যায় এবং আর্মি সবসময় তার পাশে ছিল, কারণ এটা জেনে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, সেই জন্য তার স্যালারি, মান্থলি স্যালারি কোনোদিন বন্ধ করা হয়নি। এটা উত্তর তো দিতে পারবে, তার মানে তাকে ফাঁসানো হয়েছিল। আমাদের দেশের আভ্যন্তরীণ ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম আমাদের দেশের এক্সটার্নাল সিকিউরিটি প্রবলেমের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক স্যার, আমরা সত্যি সময় কম, বলুন মণিশঙ্কর 30 সেকেন্ড। পথিকৃৎ বাবু সত্যি সময় কম, কনক্লুডিং কমেন্ট। আমি বলছি আরএসএস বা বিজেপি যে কথাগুলো বলে সেগুলো হচ্ছে হেডগেট সময়, গোলওয়ালকার যখন ছিল, আজকে স্বাধীনতা যখন হয়নি তখনকার যে চিন্তা ভাবনাগুলো। সাহেবের সঙ্গে কথা হচ্ছিল আমার, শ্রীবাস্তব সাহেবের সঙ্গে, যে 45 সেকেন্ডে কতগুলো মিসাইল চলে যাচ্ছে, কতগুলো ধ্বংস করে দিতে পারছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে হয় সেগুলো ছিল না, ফলে দিন পাল্টে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা সেই চিন্তা ভাবনা নিয়ে যদি জোর করে সেটাকে এখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় সেটা সম্ভব এখন নয়। সত্যি সময় কম, ছোট করে গেলে বিমলদা 30 সেকেন্ড দেখছি, বিমলদা 30 সেকেন্ড, হ্যাঁ বিমলদা 30 সেকেন্ড। পৃথিবীর সব দেশে, এবার বলি ঠিক আছে, এবার আমি বলি, খুব ভালো, 1 সেকেন্ড 30 সেকেন্ড টাইম দাও। পৃথিবীর সব দেশে আভ্যন্তরীণ শত্রু থাকে, আমাদের দেশেও রয়েছে, কিন্তু আমাদের দেশে ঐক্যের বাতাবরণটা এত বেশি, আমাদের সাধারণ মানুষ এত বেশি ঐক্যের পক্ষে, দেশের পক্ষে, তারা জাতীয়তাবাদী, ফলে এই সমস্ত যারা ঘরের শত্রু বিভীষণ, তারা পরাজিত হতে বাধ্য। যারা আমি বলি যারা দেশ বিরোধিতা করেছে, তারা সংখ্যায় একটা দুটো, তারা শেষ হয়ে গেছে। যারা জাতীয়তাবাদী তারা রয়েছে, বামপন্থীরা সত্যি সময় 30 সেকেন্ড, শুভম 30, একদম 30 সেকেন্ড, তার বেশি নয়, 30 সেকেন্ড। लाल किले से आई आवाज,
সেহেগাল ধিলো শাহনওয়াজ, আজাদিন ফৌজের সেনানায়কদের মুক্তির দাবিতে মিছিল কমিউনিস্টরাই করেছিল, এই স্লোগান কমিউনিস্টরাই করেছিল। ক্যাপ্টেন রশিদ আলীর মুক্তির দাবিতে কমিউনিস্ট পার্টি এবং ফরওয়ার্ড ব্লক একসাথে মিছিল করেছিল। রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, আব্দুল সালাম বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিল, তারা কমিউনিস্ট পার্টির কর্মী ছিল। স্বাধীনতার আগেও কমিউনিস্ট পার্টি এবং নেতাজির ফরওয়ার্ড ব্লক কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছে। স্বাধীনতার পরেও বামফ্রন্টের মধ্যে কমিউনিস্ট পার্টি এবং ফরওয়ার্ড ব্লক একসাথে মিছিল করেছে। যে দল একজন নেতাজিকে কুকুর বলেছিল, নেতাজি যখন আজাদিন ফৌজের নেতৃত্ব দিচ্ছিলেন তখন তার বিরোধিতা করেছিল। আজাদিন ফৌজ হেরে যাওয়ার পর তাদের পাশে দাঁড়ানোয় তাদের কোনো বীরত্ব প্রমাণ হয় না। সেই দল বারবার ভারতের বিরোধিতা করেছে, তারা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছে, আজাদিন ফৌজের বিরোধিতা করেছে। পরবর্তীকালে তাদের শরিক দল ভারত ভাগকে টু নেশন থিওরিকে সমর্থন করেছে, টু নেশন থিওরিকে সমর্থন করেছে। এমনকি চীন যখন ভারত আক্রমণ করেছে ওদের শরিক দল চীনকে সমর্থন করেছে। আমরা সিপিআই প্রতিনিধি থেকে বড় বড় ডায়লগ শুনলাম, বামপন্থীরা কত কিছু করেছে। ঠিক একইভাবে বামপন্থীরা কিসের ভারত বলে মিছিল বের করেছে। ঠিক একইভাবে বামপন্থীরা যখন আমাদের দেশের সঙ্গে নেপালের বর্ডার ডিসপিউট হলো, গণশক্তিতে নেপালের সমর্থনে মানে লেখালেখি করেছে। ঠিক একইভাবে এই বামপন্থীরা কিন্তু তাদের ম্যানিফেস্টোতে, লাস্ট লোকসভা ম্যানিফেস্টোতে বের করেছিল যে ভারতবর্ষকে নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট করবে তারা। তার মানে চায়নার কাছে নিউক্লিয়ার ওয়ারেন্ট থাকবে, পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়ারেন্ট থাকবে, আমরা হাতে কলা আর মৌসুমী নিয়ে বসে থাকবো। এই বামপন্থীরা পরিষ্কার আমি পোল রেজাল্ট নেব। দর্শকরা কি বলছেন? যারা ঘর শত্রু, যারা বাড়ির মধ্যে বসে থেকে রাজনৈতিকভাবে এদেশের বিরোধিতা করে এবং পাকিস্তানকে সমর্থন করে, তাদের বিষয়ে দর্শকরা কি বলছেন? ফেসবুকে 89% দর্শকরা বলছেন যে হ্যাঁ, এই দেশ বিরোধীদের, এদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। ইউটিউবে 97% মানুষ বলছেন, যারা দর্শক তারা বলছেন যারা দেশ বিরোধী, ঘর শত্রু, তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। এক্স হ্যান্ডেলে 3500 ভোট পড়েছে 40 মিনিটে। 100% ভোট বলছে যারা ঘর শত্রু তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা হওয়া উচিত। যারা ঘর শত্রু, যারা স্বাধীনতার আগে চেয়েছিল দেশ ভাগ হয়ে যাক, মুসলিম লীগকে সমর্থন করেছিল এবং এখনও যারা পাকিস্তানকে সমর্থন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক দ্রুত সরকার, এই আশাই করব। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। মোদির ভিডিও মুছে দেওয়ায় ক্ষমা প্রার্থী মেটা, সংসদীয় কমিটির কাছে ক্ষমা চাইল ফেসবুক কর্তৃপক্ষ। কিশোর আর অগ্নিবাণী ব্রেকিং নিউজ। মেটার ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি, ক্ষমা চেয়ে পার পাওয়া যাবে না। সূত্র মারফত জানা যাচ্ছে সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। মোদির ভিডিও মুছে দেওয়ায় ক্ষমা প্রার্থী হলো মেটা, সংসদীয় কমিটির কাছে ক্ষমা চাইল ফেসবুক কর্তৃপক্ষ। কিশোর আর অগ্নিবাণী ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও টেম্পোরারিলি মুছে দেয় ফেসবুক, আবার ফিরিয়ে দেওয়া হয় সেই ভিডিও। যদিও এখন তারা ক্ষমা চাইছে, যদিও ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।